সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ নিয়ে আলোচনা করব। আজ 10 ভাদ্র 1428, 25 আগস্ট 2021 বুধবার। প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে নকশিকাঁথার মাঠ আমরা বেশ কিছুদিন যাবৎ আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের 6ষ্ঠ অধ্যায় বা 6ষ্ঠ পর্ব পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আজকে আমরা 7, 8 এবং 9 এই 3টি পর্ব বা অধ্যায় নিয়ে আলোচনা করব। গদ্য রচনায় পরিচ্ছেদ, অধ্যায় এগুলো হয়ে থাকে, কবিতায় বা কাহিনী কাব্যে খণ্ড হয়ে থাকে। আমাদের এখানে জসিমউদ্দিন যে নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্যটি লিখেছেন বা গাথা কাব্য লিখেছেন, সেখানে অংশগুলোর নামকরণ করেছেন 1, 2, 3 এভাবে 14 পর্যন্ত। আমরা এর আগে যেটি দেখেছিলাম, সাজু এবং রূপাই এই কাহিনী কাব্যের কেন্দ্রীয় চরিত্র। সাজু রূপাইয়ের প্রেম কাহিনী এখানে বর্ণিত হয়েছে। প্রসঙ্গক্রমে গ্রামের মানুষদের যে বিভিন্ন ধরনের আচার আচরণ, তাদের যে বিশ্বাস, বোধ, রীতিনীতি, তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা এখানে প্রকাশিত হয়েছে। আমরা দেখছি এই কাব্যের নায়ক রূপাই, নায়িকা হলো সাজু, তাদের মধ্যে দেখা হয়েছে এবং দেখার পরে গ্রামে যেটা হয়েছে, আজকে থেকে প্রায় 100 বছর আগে লেখা এই কাহিনী কাব্য বা গাথা কাব্যে দেখা গেছে যে তখনকার সময়ে এই যে একটা সমত্ব মেয়ের বাড়িতে আর একটা নতুন বয়সের বা যুবক বয়সের একটা ছেলের যাতায়াত, এটাকে ভালোভাবে দেখেনি। সমালোচনা হয়েছে সাজুকে, রূপাইকে নিয়ে গ্রামে মানুষজন নানান কথা বলছে, কানাঘুষা চলছে। এরকমের অবস্থায় একদিন রূপাই যখন হাট থেকে এটা সেটা কিনে নিয়ে রূপাই সাজুকে দেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়েছিল, তখন সাজুর মা তাকে কঠিন কঠিন কথা বলে সেখান থেকে অনেকটা তাড়িয়ে দিয়েছে। রূপাইও মন খারাপ করে, মনোকষ্ট নিয়ে ফিরে এসেছে তার বাড়িতে। তার মা দেখেছে, মায়ের ছেলের ব্যথা বোঝার চেষ্টা করেছে, পুরোপুরি না বুঝতে পারলেও খানিকটা অনুমান করেছে। রূপাই রাতের বেলা বাঁশিতে সুর তুলে তার মনের কষ্ট বেদনা কমানোর চেষ্টা করেছে এবং সেটাই আমরা দেখেছি এই 6ষ্ঠ অংশ বা 6 যে অংশটি রয়েছে সেটির শেষে। কল্পনা করছে রূপাই যে সাজু তার বাঁশির সুরে বাড়ি থেকে এসেছে, তার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু এক দস্যু এসে চুলের মুঠি ধরে সেখান থেকে নিয়ে গেছে এবং তার যে বেদনা, তার যে যন্ত্রণা, সেখানেই কাহিনী কাব্যের অংশটি শেষ হয়েছিল। কবি বলছেন এরকম: শুনু মাঠে রূপা গড়াগড়ি যায়, সারা গায়ে ধুলো মাখে, দেহেরে ঢাকিছে ধুলো মাটি দিয়ে, ব্যথারে কি দিয়ে ঢাকে। এই যে কষ্ট, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার অবসান তো হবে, কাহিনী তো এগিয়ে যাবে, কাহিনী এখানে থেমে থাকবে না। এবং আমরা দেখেছি কাহিনী কাব্যটিতে 7, 8 এবং 9 এর মধ্যে যে বর্ণনা আছে, সেখানে সাজু এবং রূপাইয়ের বিয়ের আলাপ হয়েছে এবং বিয়ে হয়েছে। বিয়েতে নানান ধরনের কথাবার্তা, কথা কাটাকাটি, খানিকটা ঝগড়াঝাটির মতো অবস্থা তৈরি হয়েছিল, যেটা গ্রামের বিয়েতে আগে হতো। এখনও যে হয় না তা নয়, এখনও হয়। তো সেটার রূপ যেমন এখানে প্রকাশিত হয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মুরব্বীরা বা গ্রামের মোড়লেরা বা গ্রাম্য মাতব্বর যারা, তারা সেই ঝগড়াঝাটি মিটিয়েও দিয়ে দেন। শেষ পর্যন্ত বিয়েটা হয়েছে সাজু এবং রূপাইয়ের। এখানে বিয়েতে পণ নেওয়ার একটি ব্যাপার, ঘটকের চরিত্র, আজকে যে আলোচনার যে বিষয়গুলো, দুখাই মিয়া ঘটক সাজু রূপাইয়ের বিয়ের, সেই ঘটকের যে আচরণ, ঘটকের যে পণ ঠিক করা বিয়েতে, যেটাকে আমরা যৌতুক বলে থাকি, আমাদের সামাজিক ব্যাধি বলে থাকি, সেটা আমরা যতই মুখে বলি যে এটা নেওয়া ঠিক নয়, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের সমাজ থেকে এটা এখনও বিতাড়িত করা যায়নি। 100 বছর আগে থেকে নানান লেখায় আমরা, গল্পে, কবিতায়, গানে অথবা উপন্যাসে, নাটকে আমরা যৌতুক বিরোধী ভাবনা দেখলেও বাস্তবতা এরকম যে আমাদের সমাজ সেটাকে লালন করছে এবং পেলে খুশি হয়, সেটা মেয়ের বাবা হোক অথবা ছেলের বাবা। তোমরা অবাক হচ্ছ যে মেয়ের বাবা আবার পণ পায় কীভাবে, যৌতুক পায় কীভাবে। আগে কিন্তু মেয়েদেরকেই পণ দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হয়েছে এবং নকশিকাঁথার মাঠ কাব্যটিতে আমরা সেটা দেখতে পাচ্ছি। সাজুর রূপ এবং তার গুণ চারদিকে ছড়িয়ে পড়েছে। রূপার মায়ের কাছে ঘটক গিয়ে বিয়ের জন্য পণ চেয়েছে এবং সেই পণের হিসাবটাও এখানে আছে।
ঘটকেরা যেটা করে সত্য মিথ্যা মিলিয়ে নানান কথা বলে দুই পক্ষের কাছ থেকেই টাকা হাতিয়ে নেওয়া বা তার স্বার্থটা উদ্ধার করে নেওয়ার চেষ্টাটি করে থাকে, এই কাহিনী কাব্যের মধ্যেও আমরা দেখব এই ব্যাপারগুলো ঘটেছে। দুখাই মিয়া খুব চাতুর্যের সাথে এই কাজগুলো করেছে। আমরা যদি একটু কাহিনীর ভিতরে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাই সপ্তম যে অধ্যায় বা 7 যে অংশটি রয়েছে সেখানে শুরু হয়েছে আসমান সিংহের গান দিয়ে। এই যে বিভিন্ন ধরনের পালা গান আমাদের গ্রামে প্রচলিত ছিল, তার মধ্যে আসমান সিংহের গান, ঘটক চলিল সূর্য সিংহের বাড়িতে, এরকমের একটি পংক্তি ওখানে দেওয়া আছে। এবং এরপরে আমরা দেখি যে সাজু রূপাই, এই যে রূপাই গিয়ে সাজুদের বাড়ি থেকে কথা শুনে এসেছে, তার সামনেই সাজুকে তার মা মেরেছে, এগুলো তার মনোকষ্টের কারণ হয়েছে। এই কথা কিন্তু লুকিয়ে থাকেনি, প্রেমের কথা গোপন রাখা যায় না। এবং সেটা আমরা লাইলি মজনু কাব্যেও পড়েছি, তোমরা পড়বে দ্বিতীয় বর্ষে যখন উঠবে। শতেক পরতে যদি কস্তুরী ঢাকা হয় অবশ্য তাহার গন্ধ প্রকাশিত হয়। 100 পরতেও যদি কস্তুরী ঢাকা হয় সেটা কিন্তু লুকিয়ে রাখা যায় না। আমরা দেখি এখানেও গ্রামে ছড়িয়ে পড়েছে সাজু রূপাইয়ের প্রেমের কথা এবং নানান কানাঘুষা, নানান সমালোচনা হচ্ছে। এরকমেরই এক পর্যায়ে প্রথমে বড়াই বুড়ি, এই যে বড়াই বুড়ি চরিত্রটি, এটির সাথে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পরিচয় হবে। তোমরা দেখবে মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি বরুচণ্ডীদাস লিখেছিলেন, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, সেখানে দূতের ভূমিকা পালন করেছে বড়াই। সেই বড়াইয়ের সাথে মিল রেখে আমাদের জসিমউদ্দিন বড়াই বুড়ি চরিত্রটি এখানে এনেছেন। বড়াই বুড়ি এসে রূপার মাকে বলছে যে তোমার ছেলের ব্যাপারে নানান কথাবার্তা গ্রামে আলোচনা হয়। কি করো গো রূপার মাতা, খাইছো কানের মাথা, ওদিকে যে তোমার রূপার নামে রটছে গায়ে যাতা। গ্রামের মানুষেরা এভাবেই বলে থাকে। আর মেয়েরা সাধারণত এক বাড়ি থেকে আরেক বাড়িতে কথা চালান করতে খুব পারদর্শী হয়, গ্রামে সেটা আরও বেশি হয়। এখন তো গিয়ে বলতে হয় না, মোবাইলে মেসেজে, SMS-এ, মেসেঞ্জার, নানানভাবে, মেইলে নানানভাবে জানানো যায়। তো এখানে দেখা যাচ্ছে যে রূপার মায়ের কাছে বড়াই বুড়ি গ্রামের এক বয়স্কা নারী, সে এসে বলছে তুমি কি বসে আছো, তোমার ছেলের ব্যাপারে তো নানান কথা রটনা হচ্ছে গ্রামে। আমরা বলি রূপাই এমন সোনার কলি ছেলে, তার নামে হয় এমন কথা, দেখব কি কাল গেলে। মানে রূপায়ের তো প্রশংসা গ্রামে শুনেছে তারা, তো তারা বিশ্বাস করতে চায় না। তো এই বলিয়া বড়াই বুড়ি বসলো বেরিদোর, মানে একটু খাতির জমিয়ে রূপার মায়ের কাছে বসার চেষ্টা করেছে। রূপার মা কয় বুঝি নেবুন কি তোর কথার ঘোর, তোমার কথার ঘোরটা কি, আসলে তুমি কি বলতে চাচ্ছ আমি তো বুঝতে পারছি না। আমার ছেলের প্রশংসাও করছো, আবার নানান কথা রটছে, এসব অভিযোগও করছো, আসলে ঘটনাটা কি বলো তো। বুড়ি যেন আচমকা হয়, আকাশ সাথে পড়ে, সবাই জানে তুই যা জানিস সে কথা, তোর যে কথা তোর ঘরের কথা সবাই জানে, আর তুই কিনা সেই কথা জানিস না, এই কথা আমাকে বলতে হবে। এখন দেখো গ্রামের যে রটনাগুলো, আমরা রেশমি চুরির কথা শুনেছি, কাহিনীতে জসিমউদ্দিন বলেছেন একদিন গজা নিয়ে গেছে, বিনি সুতার মালা দিয়েছে, এসব বিষয় আছে। কিন্তু এখানে যে বিষয়টি আছে এটা দেখো তিল থেকে তাল কিভাবে হয়, এবং রটনাগুলো এভাবেই হয়। গ্রামে ছড়িয়ে পড়েছে। কি কি দিচ্ছে সে, ওপারারও ডাগর ছুরি শেখের বাড়ির সাজু, তারে নাকি তোর ছেলে সে গড়িয়ে দিছে বাজু, ঢাকাই শাড়ি কিন্না দিছে, হাসলি দিছে নাকি, এত করে এখন কেন স্বাদীর রাখিস বাকি। যদি এত কিছুই করছে তাহলে আর বিয়ে দিতে অসুবিধা কোথায়। দেখো কি কি দেওয়ার কথা রটনাটা হয়েছে। ঢাকায় শাড়ি দিয়েছে, বাজু বানিয়ে দিয়েছে, হাতের মধ্যে পরার জন্য যে বাজু, অথবা গলার যে অলংকার হাঁসুলি, সেই হাঁসুলি কিনে দিয়েছে। এসব কথা গ্রামে রটেছে। এবং বড়াই বুড়ি বলছে রূপার মাকে যে যদি এতই কিছু করে তাহলে ছেলেকে বিয়ে দিয়ে দিলেই তো হয়। কখনোই মা তার সন্তান বড় হয়েছে এটা মানতে চায় না, বা তার চোখে সবসময় ছোট, এখনও দুধের ঘ্রাণ পাওয়া যায় এরকমের ব্যাপার, যে ওর মুখের কাছে নাক নিলে ঘ্রাণ পাওয়া যাবে দুধের, এরকম শিশুপুত্র আমার, তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে রূপার মা। বলছে রূপার মা কয় রূপা আমার একরত্তি ছেলে, আজও তাহার মুখ শুকিলে দুধের ঘিরান মেলে, তার নামে যে এমন কথা রটায় গায়ে গায়ে, সে যেন তার বেটার মাথায় চিবায় বাড়ি যায়। মানে আমরা দেখতে পাচ্ছি রূপার মাই কথাটা আমলেই নিল না, তাকে ধমক দিল। বড়াই বুড়ি এখান থেকে চলে যেতে বাধ্য হলো। যাওয়ার সময় নানান কথা, মানে চলে যাওয়ার আগে দেখা গেছে এখানে আর একটু রয়েছে, সে কাশি দিচ্ছে, মানে বিব্রত হলে যেটা হয় গলা খাকারি দিচ্ছে। কবিও চমৎকারভাবে সেই চিত্রকল্পটি এঁকেছেন। রূপার মায়ের রুঠা কথায় উঠল বুড়ির কাশ, একটু দিলে তামাক পাতা নিলেন বুড়ির শ্বাস।
মানে কাশি আসছে, যখন তামাক পাতা দিয়েছে তখন তার একটুখানি মুখে তামাক দিলে তার শ্বাসটা যেন ফিরে আসছে। এমন সময় ওই গা হতে আসলো খেদির মাতা। এই যে কথাবার্তা যখন হচ্ছে, খেদির মা এসে হাজির হয়েছে। টুনির ফুপু, মানে বাবার বোন, ফুফু, এই টুনির ফুফু, এটা আরেক নারী আসলো ডলতে ডলতে, তামাক পাতা হাতের মধ্যে, তামাক পাতা ডলতে ডলতে এসে হাজির হয়েছে। এখন বড়াই বুড়িকে না ধমক দিয়েছে, টুনির মাকে, খেদির মাকে, কয়জনকে থামাতে পারবে? বুঝলো রূপার মা, রূপা তাহার সত্যি করে এতটুকুন না। বুঝতে পারলো যে রূপার এখন তার ছুটো নেই, বিয়ের যোগ্য হয়েছে, ছেলেকে বিয়ে দিতে হবে। গ্রামে যা রটছে, কিছু না কিছু না হলে ঘটছেই। তখন সে দুখাই মিয়াকে ডেকেছে। ওপারেরও দুখাই মিয়া ঘটকালিতে পাকা, সাজুর সাথেই জুরুক বিয়ে যতেক লাগুক টাকা। এই যে দেখো, ছেলের মা ছেলেকে বিয়ে দেবে, তার অন্যের বাড়ি থেকে মেয়ে আনবে, কত টাকা পণ লাগবে সেটার জন্য চিন্তা করছে, এবং বলছে যতই টাকা লাগুক, যেহেতু ঘটনা রটেছে, আমার ছেলে হয়তো পছন্দ করে, ঠিক আছে আমি জানি, শুনি। এবং শুনে ছেলেরও মন খারাপ, বুঝতে পারলো কেন তার মন খারাপ হয়ে থাকে। বললো ঠিক আছে, ঘটককে ডাকো, আমি এই মেয়ের সাথেই তার বিয়ে দেবো, যত টাকাই লাগুক। এখন শেখ বাড়িতে যে ঘটক বেকি বেড়ার কাছে, এরপরে স্তবক, আলাদা স্তবক। আমরা বুঝতে পারি কবি যেটা ইঙ্গিতটা করেছেন, যে সাজুর মা মায়ের কাছে রূপায়ের মা দুধ পাঠিয়েছে, মানে ঘটককে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে। ঘটক সেখানে গিয়েছে, দাঁড়িয়ে বলে সাজুর মা গো একটু কথা আছে। সাজুর মায়ে বসতে তারে এনে দিল পীরে, ডাব্বা হুকা লাগিয়ে বলে আস্তে টানো ধীরে। দেখো তখনকার সময়ের আপ্যায়ন, হুক্কা দিয়েছে তাকে, পিড়ি দিয়েছে বসার জন্যে। ঘটক বলে সাজুর মা গো, মেয়ে তোমার বড়, বিয়ের বয়স হলো এখন, ভাবনা কিছু করো, তোমার মেয়ে তো বড় হয়েছে, আর কত তুমি এটা ঘরে রাখবে, এখন বিয়ে শাদী একটু দাও। সাজুর মা কয় তোমরা আছো ময় মুরব্বী ভাই, মেয়ে মানুষ অত শত বুঝি কি আর চাই। তখন ঘটক বলছে যে এই তো কথা, লাগবে না আর ঘোর, ওপারারও রূপারে তো চেনই তুমি বোন, তার সাথে দাও মেয়ের বিয়ে ঠিক করেছে মন, ঠিক করিয়ে মন। তাহলে ঠিক আছে, তুমি যদি মেয়েকে বিয়ে দিতে চাও, আমাদের উপর নির্ভর করো, তাহলে আমি না হয় ওই যে ওই পাড়ার যে রূপা আছে সেই রূপায়ের সাথে। তখন সাজুর মা বলে না, ওর সাথে নানান কথাই হচ্ছে, এই বিয়ে দিলে আর মুখ থাকবে না, মানুষজন আরও পেয়ে বসবে। তখন ঘটক, তার তো ঘটকালিতে পাকা, দুখাই মেয়ে অনেক পটু ঘটক, সে বলছে কাঁটা দিয়েই তুলতে হবে কাঁটা, নিন্দা করে যারা তাদের পড়বে মুখে ঝাঁটা। তুমি যদি যাদের নিয়ে সমালোচনা করে, রূপার সাথে সাজুকে জড়িয়ে তো তুমি বিয়ে দিয়ে দিলে, তাদের মুখে ঝাঁটা পড়বে, তারা আর এই সমালোচনাটা করতে পারবে না। লক্ষ্মী এমন ছেলে, তখন প্রশংসা করছে রূপায়ের, বলছে রূপা তো আর এ গায়ের যেমন তেমন ছেলে, লক্ষ্মী দেই বৌমানে অমন জামাই পেলে। রূপা এরকমের ছেলে যে লক্ষ্মী, দেবী যে লক্ষ্মী, তাকে তার সাথে বিয়ে দেওয়ার ইচ্ছা করে। ঠাটে ঘটক কয়েক কথা, ঠোঁট বরাবর হাসে, সাজুর মায়ের পরান্তারি জুয়ার জলে ভাসে। মানে মেয়ের জামাই হবে যে, তার যখন প্রশংসা শুনছে, সাজুর মায়ের মনের মধ্যে যেন হাসি প্রকাশিত হচ্ছে। বর্ণনা দিচ্ছে কি কি আছে এই ছেলের। 10 কান্দা জমি তাহার, 3টি হালে গরু, 3টি গরু হালে, ধানের বেরি ঠেকে তাহার বড় ঘরের চালে। সাজু তোমার মেয়ে যেমন, রূপাও তেমন ছেলে, 7 গ্রামের ঘটক আমি, জোর দেখে নিয়ে মেলে, মানে জোর দেখে নিয়ে এমন, তোমার মেয়ে যেরকম ছেলেও তেমন, এই দুটোকে বিয়ে দিলে 7 গ্রামের ঘটক আমি, এরকম জোর আমি দেখি নাই। তারপরেতে আলাপ শুরু করলো। ছেলের কথা যখন বলল, দেখলো মায়ের মনও পুড়েছে, এবং চোখ মুখ দেখেই সেটা বুঝতে পারলো। তখন বাপদাদার কথা বলা শুরু করেছে, বলছে তার দাদার নাম শুনে কাঁপতো লোকজন, মানে ওরকম নামই লোক ছিল, প্রভাবশালী লোক ছিল। তারপরেতে পারলো ঘটক রূপার কুলের কথা, রূপার দাদার নাম শুনে লোক কাঁপতো যথাতথা। রূপার নানা সৈয়দ ঘেঁষা মিয়াই বলা যায়। এই যে মুসলমান ঘরে যে বংশীয় যে পরিচয়, সম্প্রদায়গত যে পরিচয়, গোত্রগত যে পরিচয়, সৈয়দ বংশ, মিয়া বংশ, খাঁ বংশ, আকন্দ বংশ, এরকমের ব্যাপার বলছে। সৈয়দ ঘেঁষা, রূপার নানা ছিল, বিয়ের ব্যাপারে ওই যে মামার বাড়ি নানার বাড়ি কোথায় সেটা খোঁজ নেই, এগুলোই বলছে যে নানাকে সৈয়দই বলা যায়, দাদা তো প্রভাবশালী ছিলই, প্রায় মিয়ার বলা যায়। সে কী করতো সেটা পেশার কথাও বলছে, তার বাপে কী করতো, দাদা কী করতো, নানা কী করতো, এগুলো বলতে হয় বিয়েতে তখন। এগুলো এখন তো আর এগুলো অত বেশি যাচাই করা হয় না, তারপরেও যারা সম্রাদ্ধ তারা চেষ্টা করেন সামঞ্জস্য রেখে বিয়ে শাদী দেওয়ার। বলছে তার বাবা কী করতো, কাজীবাড়ির পেয়াদা ছিল কাজলতলার গায়ে। তাহলে রূপার বাবা কাজীবাড়ির পেয়াদা ছিল কাজলতলার গায়ে। রূপার বাপের রাক্ত খাতির গায়ের চৌকিদারে, আসেন বসেন মুখের কথা গান বাজিত তারে। গ্রামের চৌকিদার, দেখো তখনকার সময় দারোগার সাথে খাতির না, এখন তো এমপি মন্ত্রীর সাথে খাতির হলে প্রভাবটা বাড়ে, তখন চৌকিদারের সাথে রূপার বাবা কথা বলতো, খাতির করতো, ভাবছিল, এটাতেই তার হচ্ছে
বিয়ের যোগ্যতা প্রমাণিত হচ্ছে। রূপার চাচার কথা বলছে যে ইংরেজি বলতে পারতো। কবি বলছেন এরকম, রূপার চাচা অসীমউদ্দিন নাম শুনুনি তার, ইংরেজি তার ভুল শুনিলে সব মানিত হার। কথা ঘটক বলল এটি বলল কখনো ঢিলে, সাজুর মায়ের সবগুলি তার ফেললো যেন গিলে। মানে এমনভাবে বলল সাজুর মা, তার কথাটা গ্রহণ করলো। মুখ দেখে ঘটক সেটা বুঝলো যে ওষুধ কাজে দিয়েছে এবং সাজুর বিয়ে ঠিক করে দেবে। সাজুর মা কয়, যা বুঝো ভাই তোমরা গে তাই করো, দেখো যেন কথার আবার হয় না নড়চড়ো। আও ছিছি, মানে বিয়ে তোমরা যা ভালো মনে করো। তাহলে মতটা সে নিয়ে নিল, এখন পণের আলাপ করছে। শুনোই কথা বোন, তোমার সাজুর বিয়া দিতে লাগবে কত পণ। এখন এই সাজুর মার কাছে জিজ্ঞেস করছে কত টাকা পণ নিবে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে। পণে দিব 20 দেড়েক, বায়না দেব 13। তোমাকে পণ দেব 1.5 মানে 30 টাকার পরিমাণ, আর বায়না দেব 13 টাকা। চিনি সন্দেশ আগর বাগর, মানে বিয়েতে আনুষঙ্গিক পান সুপারি যা যা লাগে, চিনি মিষ্টি সন্দেশ এগুলো বলছে আরও ধরো 12। শব্দে হলো 2 করিয়েই 3 নিতেই হবে বোন, চাইলে বেশি জামাইয়ের তোমার বেজার হবে মন। মানে ঘটকের কাজটাই তো এই পক্ষ থেকে ওই পক্ষ কথা চালাচালি করা এবং ফাঁকতালে তার নিজের পকেটটা ভরা। সে বলছে যে 2 কুড়ির বেশি তুমি যদি চাও তাহলে ছেলের মন খারাপ হবে। সাজুর মা কয়, ওসব আমি কথা কি বা জানি, তোমরা যা কও তাই তো খোদার শুকুর বলে মানি। সাদে বলে দুখাই ঘটক, কবি বলছেন। এই যে দুখাইয়ের কথাতে যে সাজুর মা পটে গেছে, মানে মজে গেছে, সেটাতে বলছে সাধে বলে দুখাই ঘটক ঘটকালিতে পাকা, আদ্য মধ্য বিয়ের কথা সব করিল ফাঁকা। শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানের যা কিছু সব কথা পাকা করে ফেললো এবং সে খুব মানে খুশি মনে সে যাচ্ছে কোথায়, রূপায়ের বাড়িতে। কবি বর্ণনা দিচ্ছেন, চলচলাচল চল্ল দুখাই পদ বরাবর ধরি, তাক দিনাদিন নাচে যেন গুনগুনা গান করি। দুখাই ঘটক নেচে চলে নাচে তাহার দাড়ি, বুড়ু বটের শিকড় যেন চলছে নারী নারী। বুড়ু বট গাছের শিকড়টা যেন নেড়ে নেড়ে যাচ্ছে। দুখাই বিয়ে লাফাতে লাফাতে নাচতে নাচতে যখন সাজুদের বাড়ি থেকে ইয়েদের বাড়িতে রূপাদের বাড়িতে যাচ্ছে, দেখবে যে ধানের জমি বায়ে ফেলিয়া ডাইনে বায়ে পাট, জলির বিলে নাও বাঁধিয়া ধরলো গায়ের বাট। কি করো গো রূপার মাতা? ওই যে সাজুর মায়ের বাড়ি থেকে এসে রূপার মায়ের কাছে গিয়ে বলছে, ভাবছো বসি কিবা, সাজুর সাথে ঠিক কইরাছি তোমার ছেলের বিবাহ। ওই যে ওই বাড়ি থেকে যে দায়িত্বটা নিয়ে আসছিল, বিয়ে ঠিক করে এসে আবার সেই খবরটি দিচ্ছে যে তোমার ছেলের বিয়ে আমি ঠিক করে ফেলেছি। সহজে কি হয় সে রাজি? 100 টাকা পণ। দেখো ওইখানে 2 কুড়ির কথা বলেছে, আবার এখানে এসে 100 টাকা পণ চেয়েছে। এসব বলে দেখো কোন জায়গায় গিয়ে ঠেকে, যে এর কবেতে বসেই না কো সাজুর মায়ের মন। আমিও আবার 20 উঠিয়ে তারপরে দেখো 40 টাকার কথা বলে এসছে, 2 কুড়ি ফুরিয়ে আসছে। এখানে বলছে আমি 3 কুড়ি বলে দিয়েছি, মানে ওই যে মাঝখানে যেটা থাকছে সেটা তার হবে। আবার সাজুর মাও নাছুর বান্দা, দিলাম তখন ধরে 1 কুড়ি। তয় সে কথা কইল হাসি হাসি, আমি ভাবি বিয়ার বুঝি বাজলো সানাই মাসি। তাহলে ও সাজুর মা ছাড়ে না, তখন আমি 3 কুড়ি বলেছিলাম, আরও 1 কুড়ি মানে 80 টাকা পণ বিয়ের ঠিক হয়েছে। এটা এসে রূপার মায়ের কাছে বলছে। এখন দেখো এই টাকাটা যদি প্রকাশ হয় তাহলে তো তার যে ভণ্ডামি আছে, তার যে লুকুচুরি আছে, তার নিজের অংশ যেটা, সেটা প্রকাশ হয়ে যাবে। এই জন্য সে কি বলছে দেখো কৌশলটা, এখন বলি রূপার মাতা 2.5 কুড়ি টাকা মোর কাছেতে দিবা কথা, হয় না যেন ফাঁকা। ফাঁকা মানে এখানে প্রকাশ হওয়া। বলছে তুমি আমাকে লুকিয়ে 2.5 কুড়ি টাকা দিয়ে দেবে, মানে 50 টাকা। 1 কুড়িতে তো 20 টাকা, 2 কুড়ি 40, 2.5 কুড়ি মানে আরও অর্ধেক, মানে 50 টাকা তুমি আমার কাছে লুকিয়ে দিয়ে দেবে। আসবো দিয়ে গোপনে, তাই নইলে গায়ের লোকে মেজবানি দাও বলে তারে ধরবে চিনে ঝুঁকে। আমি লুকিয়ে গিয়ে সেটা দিয়ে আসবো রূপার কাছে, রূপার মায়ের কাছে, না হলে গ্রামের মানুষজন মেজবানি দেওয়ার জন্য ধরবে। আর বিয়ের দিন কি করবে, ওই যে 50 টাকা দিয়ে দিলে বাকি 30 থাকলো, ওই 30 টাকা তুমি দিবে, আর ওই 30 টাকাই প্রকাশ হবে। মানে কি, ওইখানে বলে আসছে 2 কুড়ি গিয়ে দেবে, 2 কুড়ি 30 টাকা এখানে থাকবে, 1 কুড়ি দিবে বা 10 টাকা দিবে, তার মতো করে সে ম্যানেজ করবে। আর বিয়ের দিন প্রকাশ্যে 30 টাকা পণ দেবে, এটা সে গ্রামের মানুষকে বলতে পারে। চিনি সন্দেশ আগর বাগর এই লাগিব 16, মানে 16 টাকার মতো চিনি সন্দেশ আগর বাগর, মানে সব কিছু ছেলের মায়ের কাছ থেকেই আদায় করে নিচ্ছে। এই ধারণার উপরে বিয়ে আজই হলো, যেন এই ধারণা আজকেই বিয়েটা হয়ে যাচ্ছে। তাহলে এদিকে দেখো ছেলের বিয়ে ঠিকঠাক করতে পেরে মায়ের মন খুশি, আর ঘটক তার নিজের পকেট ভারী করে বিয়েটা দিতে পারছে, এতে সে খুশি। এবং এখানেই 6, এরপরে যে 7 অধ্যায় বা খণ্ড বা অংশ সেটা শেষ হচ্ছে। এরপরে শুরু হচ্ছে 8, এবং 8-এ আমরা দেখছি এই সময়ে সবচেয়ে জনপ্রিয় যে গানগুলো, এই সময় বলতে আরও মাস 6 আগে থেকেই জনপ্রিয়তা পেয়েছে। সিলেট অঞ্চলের একটি বিখ্যাত গান, যেখানে শিল্পী বলছেন, আইলো রে নয়া দামান আসমানের হতেরা, বিছানা বিছাইয়া দিউম শালি ধানের নেরা, বেমান আইলো রে
দেখো এই যে দামান, মানে পাত্রকে দামান বলার ব্যাপার, দামান আসছে, দামানকে শালি ধানের বিছনা পেতে দেবে, এই যে কথাগুলো বলছে গানে গানে, শাল ধানের নেড়া দিয়ে বসতে দেবে, সেটাই এখানে এই আটের শুরুতে আছে। দেখবে এখানে মুসলমান মেয়েদের বিবাহের গান নামে কবি উদ্ধৃত করেছেন, বলছেন কি করো দুলাপের মালো বিভাবনায় বসিয়া, আসতেছে বেটির দামান ফুল পাগড়ি উড়ায়ানা রে, আশুক আশুক বেটির দামান কিছুর চিন্তা নাই রে, আমার দরজায় বিছায়াত হইছি কামরাঙ্গা পাটি রে। মানে দেখো বিয়ের গীত বা বিয়ের গান, সেই ঘরেতে নাগরাত হইছি মোমের শস্ত্রবাতি, মোমের হাজার বাতি, বাইরে বাড়িতে বাইন্দে থইছি গজমতি হাতিনারে। বিয়ে হলে যে আয়োজন হয়, সাফসুতরা করা, রংচং করা, বিভিন্নভাবে সজ্জিত করা, এখন আলোকসজ্জা করা, মানে ডেকোরেশন এনে সুন্দরভাবে বসার জায়গা, গ্রহণের মানে গেট টেট করা, এই কাজগুলো তখনকার সময় মানুষ যেভাবে করেছে সেটার একটা ইঙ্গিত এই বিয়ের গীতের মধ্যে আছে। এখানে দেখো বিয়ে বাড়িতে কিছু কথাবার্তা, ঝগড়া, তর্ক, এগুলোর প্রসঙ্গ এসেছে। এবং আমরা দেখেছি ছোটোবেলা আমাদের ফুফু বা খালাদের বিয়েতে দেখা গেছে যে বৈঠক ঘর যেটা বেড়াগুলো খুলে দিয়েছে, কাচারি ঘর যেটাকে বলে, বেড়াগুলো খুলে দিয়ে চারদিক থেকে যাতে উঠতে পারে, বসতে বেশি মানুষ বিছানা মেঝেতে বিছানা পেতে দিয়েছে। এমনকি যে ঘরটা হয়তো অন্য কাজে ব্যবহৃত হয়, এখানে গোয়ালঘরের কথা বলা হয়েছে, লেপে মুছে, মানে মাটির মেঝে লেপে মুছে ওইখানে বসার ব্যবস্থা করেছে বিছানা পেতে। দেখো সাজু রূপায়ের বিয়েতে কি হয়েছে, সাজুদের বাড়িতে লোকজন এসছে, বিয়ের কুটুম এসেছে আজ সাজুর মায়ের বাড়ি, কাচারি ঘর গম লোক হয়েছে বাড়ি, গোয়াল ঘরে ঝেড়ে বুঝে বিছান দিল পাতি, বসলো গায়ের মুল্লা মুরল গল্প গানে মাতি। এই যে মানুষজন একসাথে হলে, অলস সময় ছিল মানুষের, আজকের মতো এত ব্যস্ততা ছিল না, নানান গল্প করতো, গাজী কালু চম্পাবতীর গান অথবা কারবালার গান, বিভিন্ন বিষয় আশয় নিয়ে আলোচনা করতো। আজকে যেমন ধরো করোনার বিষয় নিয়ে কথা বলে, অথবা সংবাদে যে বিভিন্ন বিষয়, বরিশালের যে সমস্যা হয়েছে প্রশাসনের সাথে রাজনৈতিক দলে, এসব বিষয় নিয়ে কথা বলে, আবার পরিমণির কাহিনী নিয়ে কথা বলে, স্কুল কলেজ কবে খুলবে এসব বিষয় নিয়ে, মানে চলতি ঘটনা, চলতি বিষয়। তখনকার সময় মানুষের ইয়ে ছিল কিচ্ছা কাহিনী, গল্প গান, এগুলো নিয়ে বিয়েবাড়িতে এসে জয়গণ বিবির পালা, হানিফের কথা, সোনাভানের কথা, গাজী কালু চম্পাবতীর কথা, এসব কথাবার্তা মানুষের কথায় রয়েছে। এবং এখানে জসিমউদ্দিন চমৎকারভাবে সেটার ব্যবহারও করেছেন। স্বপ্ন দেখছেন যেন জয়গণ বিবি উড়ে এসে মেঘের বরণ চুল নিয়ে এসে উড়ে যাচ্ছে, আকাশের চাঁদ সুরজ তাকে দেখে লজ্জা পাচ্ছে, সেই কনের কথা, কারবালার ইমাম হোসেনের কথা, রক্তে রঞ্জিত হওয়ার কথা, এবং সেই রক্ত আবার পশ্চিম আকাশের লালিমার সাথে মিশে যাওয়ার কথা, এসব ব্যাপারও আমরা দেখছি এই কাহিনী কাব্যের মধ্যে ব্যবহার করেছেন জসিমউদ্দিন। এরপরে বিয়ের প্রসঙ্গে আবার এসেছেন গল্প কথাবার্তা, এর মধ্যে উঠান করে হল্লা পরে পাড়ার ছেলে মেয়ে, রঙিন বসন উঠছে তাদের নধর তনুছে। বিয়ে উপলক্ষে নতুন পোশাক আশাক পরেছে, সুন্দর পোশাক আশাক পরেছে, উঠানে খেলাধুলা করছে, হইচই করছে, রঙ্গ তামাশা করছে। যারা এতদিন সাজু রূপাইকে নিয়ে সাজুকে ঈর্ষা করেছে, সমালোচনা করেছে, রূপাইকে ঈর্ষা করেছে, তারাও আজকে বিয়েতে সুন্দর জামা কাপড় পরে এসে আনন্দ ফুর্তি করছে। এই সময় দেখবে বিয়ের আলোচনা যখন হয়, কন্যার বিয়ে পড়াবে বা কি এনেছে সেটা দেখবে, এই সময় নানান বিষয় নিয়ে তর্ক হয়, এবং সেটারই নমুনা এখানে জসিমউদ্দিন দিয়েছেন, গ্রাম্য বিয়ের একটা নমুনা। তোমাদের 4-এর প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন সময় শুরু ঠেলে বিয়ের জোগাড় কর, জলদি করে দুলার মুখে পান শরবত ধর। মানে এই সময় দোলা এসেছে, দোলার মুখে পান শরবত ধর। সাজুর মামা খটকা লাগায়, বিয়ের কিছু গৌন সাদা পাতায় আনেনি, তাই বেজার সবার মন, সাদা পাতা আনে নাই। হায়রে বিয়ে, ওইখানে পান আনে, তামাক পাতা আনে নাই বলে ভুল ধরে বসেছে। আবার রূপার মামা এটা শুনে লাফ দিয়ে গিয়ে 5 তামাক পাতা এনে দিয়েছে। আবার কনের খালু বলছে খাটো হয়েছে শাড়ি, রূপার খালু আনিয়ে দিল, যা লাগে তার দোনা। ওই যে সিঁদুর হলো উনা, সিঁদুর কম হয়েছে বলছে, তখন মুসলমান বিয়েতেও সিঁদুর ব্যবহারের রীতি ছিল, সেটার কথা এখানে আমরা নমুনা পাই। রূপার খালু গিয়ে যতটা কম পড়েছে তার চেয়ে আরও বেশি, মানে চাহিদার চাইতেও বেশি এনে দিচ্ছে। কনের চাচার মন উঠে না, খাটো হয়েছে শাড়ি। কনের চাচা বলছে এ শাড়িটা কেমন দিয়েছে ছোট, তখন রূপার চাচা দিল, তখন ইংরেজি বলছে। আর রূপার চাচা তো জসিমউদ্দিন, তিনি আবার ইংরেজি কথা ভালো জানেন, ইংরেজি বলছে। আর ইংরেজি যে পারে না কনের চাচা, সে কি বলছে, কিরে বেটা বকিস নাকি? কনের চাচা হাঁকে জালি কলার মতন, তখন গা কাঁপে তার রাগে যেন তার শরীর কাঁপছে। দেখো তর্ক ছোট্ট বিষয় নিয়ে কিভাবে বেজে যায়। কোথায় গেলি সদন চাচা সমীর শেখের নাতি, দেখিয়ে দিল দুলার চাচার কতই বুকের সাথী, বেরো বেটা নৌসা নিয়ে
দিব না আজ বিয়া, বলতে যেন আগুন ছুটে চোখ দুটি তার দিয়া, মানে বেরো তোরা, তোদের কাছে আমাদের মেয়েই বিয়ে দেবো না এরকম ছেলের কাছে, যার কথাবার্তা এরকম, যারা চাচা এরকমের কথা বলে, শাড়ি খাটো হয়েছে, এসব তর্ক বেজে গেছে, ধুম ঝগড়াঝাটি হচ্ছে, মানে পারলে বরপক্ষ পালিয়ে যায় এরকমের পরিস্থিতি তৈরি হয়। এই সময় মুরব্বীরা এসে, এই থামো থামো, কি করো, কি হয়েছে দেখি। ওই যে মুরল এসে কনের চাচায় অনেক করে বলে, থামিয়ে তারে বিয়ের কথা পারেন কত হলে। কনের চাচা বসলে এসে বরের চাচার কাছে, কে বলে ঝড় এদের মাঝে হয়েছে যে পাছে। এই যে একটু আগেই তাদের তর্ক হচ্ছিল, চলে যাবে, চলে যেতে হবে, বিয়ে দেবে না, এই অবস্থাটি আর এখন নাই। তারা পাশাপাশি বসে বিয়ে পড়াচ্ছে, যে একজন পক্ষে গিয়ে উকালতি করা, সাক্ষী উকিল হওয়া, এইসব বিষয় এখানে আছে। কেবল একটি বিষয় নিয়ে উঠলো হাসির রোল, বিয়ে পড়ানো হয়ে যাচ্ছে এই সময় একটা কথা প্রসঙ্গ নিয়ে হাসির রোল উঠেছে মেয়ে মহলে, যেটা যে ক্ষীরটা, মানে মিষ্টান্ন, যেটা এখন তো মিষ্টি যায়, আগে মিষ্টান্ন রান্না করা হতো, ক্ষীর রান্না করেছে, সেই ক্ষীরটা কনের ঠোঁট ছুঁয়ে নিয়ে বরের মুখে ধরেছিল, বর সেটা খেয়ে ফেলেছে, মানে সাজুর ঠোঁট ছোঁয়ানো ক্ষীর রূপাই খেয়েছে। এটা নিয়ে মেয়েরা হাসাহাসি করছে, শোরগোল হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তখন রূপায়ের মনের অবস্থা যেটা, সেটা কবি বর্ণনা করেছেন। ভাবল রূপাই ওমন ঠোঁটে যে ক্ষীর গেছে ছুঁয়ে, দুজক যাবে না খেয়ে তা ফেলবে যে জন ভুয়ে। যদি ওই কনের ঠোঁট লেগেছে বলে কেউ এটা না খায়, এরকম ঠোঁটের ছোঁয়া পেয়েছে যে ক্ষীর, সেটা যদি কেউ না খায় সে দোজকে যাবে, মানে তার যন্ত্রণা হবে, তার কষ্ট হবে। আমি এটা খেয়ে যেন বেহেশতের সুখ লাভ করছি, আনন্দ পাচ্ছি, অমৃতের স্বাদ আমি পেয়েছি। দেখো, এরকমের একটি চমৎকার উপমা দিয়েছেন জসিমউদ্দিন তার এই লেখাটির মধ্যে। বিয়ে হয়ে গেল, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের বিয়েতে যেটা হয়, বিয়ের পরে পরিয়ে দিয়েছে, ছেলে নিয়ে গেছে মেয়েকে বাড়িতে, এবং সেখানে তারা সংসার পাচ্ছে। এর মধ্যেই এখানে শেষ হয়েছে 8 অংশ, এরপরে 9ম অংশ বা 9 অংশটিতে আমরা দেখব গাজির গান আছে। এখানে মা এবং সন্তানের যে সম্পর্ক, এবং সেটা শুধু বাঙালি মানে একটা ঘরে নয়, ঘরে ঘরে যে সম্পর্কটা কেমন, সেটার গাজির গানের মধ্যে বর্ণনা আছে। মৎস্য চেনে গহীন গম্ভ পঙ্কি চেনে ডাল, মায়ে যে জানে বিটার দরদ যার কলিজার শেল, মানে যে মা সন্তান জন্ম দিয়েছে সেই সন্তানের ভালো মন্দ মা জানে। নানান বরণ গাভীরে বা একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত। মানে মা সন্তানের যে সম্পর্ক, মা নানান রকম হতে পারে, কেউ ফর্সা হতে পারেন, কেউ কালো হতে পারেন, কেউ নানান জাতি ধর্ম বর্ণ নানান বৈচিত্র্য থাকতে পারে, ভেদাভেদ থাকতে পারে, কিন্তু জগৎ ঘুরে আমরা একই মাকে দেখতে পাই। মায়ের জন্য সন্তানের, সন্তানের জন্য মায়ের যে দরদ, এই গাজির গানের উদ্ধৃতি দিয়েছেন এই কারণে যে এর পরে এই 9 অধ্যায়ে আমরা দেখব বিয়ের পরে সাজু রূপায়ের সংসার যখন হয়েছে, তখন রূপায়ের মা এক কালা জ্বরে, বিকার জ্বরে, মানে এই জ্বর থেকে আর রেহাই পাননি, মারা গিয়েছে। তারা শোক করেছে 7-8 দিন, দানা পানিও ছুঁয়ে দেখে নাই। কিন্তু আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের বাস্তবতা এরকম, যতই আপনজনকে আমরা হারাই না কেন, আমরা তার সাথে কবরে শুইয়ে দেই বা দাফন কাফন বা দাহ করি, কিন্তু আমরা তো আর নিজেরা নিজেদের জীবনকে শেষ করে দেই না। আবার আমাদের স্বাভাবিক জীবনে, জাগতিক জীবনে আমরা ফিরে আসি এবং জীবন আচরণ, জীবনযাপন আমরা করতে থাকি স্বাভাবিকভাবেই। সেটা 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পরে হলেও আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, এবং সেটাই হয়েছে সাজু রূপায়ের ক্ষেত্রে। আমরা যদি দেখি কবি কিভাবে লিখেছেন, আষাঢ় মাসে রূপার মায়ে মরল বিকারে জ্বরে, সাজু রূপা খায়নি খানা 7-8 দিন ধরে, লালন পালন যে করিত ঠোঁটের আধার দিয়া, সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া, ঘামলে পরে যে তাহারে করত আবের পাখা, সেই শাশুড়ি মরে সাজুর সব হইল ফাঁকা। সাজু রূপা দুইজনেতে কান্দে গলাগলি, গাছের পাতা যায় যে ঝরে ফুলের ভাঙে কলি। দেখো, এই যে দুঃখ বেদনার সাথে প্রকৃতিকে মিলিয়ে দেওয়ার যে চেষ্টাটি জসিমউদ্দিনের অন্যান্য কাব্যে আমরা দেখেছি, এখানেও সেই ব্যাপারটি অত্যন্ত দক্ষতার সাথে তিনি করেছেন, এবং বলছেন এত দুঃখের দিনও তাদের আসতে হলো গত, আবার তারা সুখেরই ঘর বাঁধল মনের মতো। আমরা দেখবই যে দুঃখ যন্ত্রণা একসময় সয়ে যায়, সহনীয় মাত্রায় যায়, মানুষ আবার যাপিত জীবনে ফিরে আসে। এবং আমরা দেখব সাজু রূপাই, তাদের একজন তার মা, রূপাই মাকে হারিয়েছে, সাজু শাশুড়িকে হারিয়েছে, তাদের দুজনকেই সন্তানের প্রচণ্ড রকম ভালোবাসা দিয়ে স্নেহ করতেন। এখানে উপমাও দিয়েছেন যে একজনকে মুখের আধার, ঠোঁটের আধার দিয়ে পাখি যেমন খাওয়ায়, এরকম খাইয়েছে রূপাকে। আবার সাজু যখন বউ হয়ে এসে কাজ করতে গিয়ে ঘেমে গেছে, তাকে বাতাস দিয়েছে, ঠান্ডা করেছে, ঘাম মুছে দিয়েছে, শীতল করে দিয়েছে। সেই রকম শাশুড়িকে হারিয়ে তাদের দুজনের কষ্ট যন্ত্রণা যখন অসহনীয়, সেটাও একসময় সহনীয় হয়েছে। সময় সব সয়ে যায় এবং সয়েও গেছে, তারপরে তারা স্বাভাবিক জীবনে ফিরেছে। সেই স্বাভাবিক জীবনটি কেমন ছিল, তারা কিভাবে সামনের দিনগুলো অতিবাহিত করলো, সেই সুখের গান এবং
পরবর্তীতে যে দুঃখের কথা সেগুলো নিয়ে আজকে আর নয়, আগামী ক্লাসে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবনযাপন করো, এই আশাবাদ ব্যক্ত করে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে এবং সরকারি নির্দেশনা মেনে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় তখন সরাসরি আবার আমরা তোমাদের সাথে ক্লাসরুমে ক্লাস করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।